ভানু কোথায়? ভানু? আবার ভানু? ও তো রাম রামচন্দ্রপুর গেছে। ও ঠিক আছে, তোর সাথে কথা ছিল, চল। ডেকে নিয়ে চলে গেল ভার্সিটি থেকে কিছু দূর। পদ্মার পাড়ে একটা টেবিল বসে। তুই এবার কোন দলে ভোট দিয়েছিস? জি, বরাবরই শালার সিকান্দারকে দিই, মানে আপনাদের দলে। কেন? জি সজল ভাই, আমি মেয়র ভাই সাহেবকে ব্যবসায় সাহায্য করি। আবর আবব, আপনি কি ভানুকে সত্যি পছন্দ করতেন? না, তেমন কিছু না, সুন্দরী ছিল তাই। তাহলে বাঁচা গেল। কেন? এখন আর বলতে সমস্যা নাই, এই শরীরে কালকুঠুরিতে দিয়ে দিয়েছি। কত টাকা নিয়েছিস রে? মাত্র 15,000। আর বেশি না, মাত্র 5 প্যাকেট। সাদা? জি ভাই। সাবাস, এদিকে আয়। কথাটা বলে সজল ওবায়দুলকে কাছে টেনে ঘাড়ে হাত দিয়ে বলল, জিজ্ঞেস করলি না ভানুকে ভালোবাসি কিনা? না, শুধু ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি, আর সেই পাগলের প্রমাণ দেব। তারপর নিজের পকেট থেকে একটা ছুরি বের করে ওবায়দুলের বুকের বাম পাশে গেঁথে দিল। পরের একটানে ওবায়দুল এর গলার রগ কেটে দেয়। শুধু এক নয়, কয়েকবার ছুরির আঘাত করে তাকে লাথি মারে পদ্মার পানিতে। বড় রকমের পাপ যেন তার অপেক্ষা করছিল। মিনিট কয়েকের মধ্যে সেখানে বিশাল পাকের সৃষ্টি হয়। চোখের পলকে পাশিয়ে নিয়ে যায় ওবায়দুল কবিরকে। সাফিন সেটাও চোখ ভরে দেখলো। সাফিনকে কোলে তুলে সজল বাড়ি ফিরে আসে। এবারে সাক্ষাৎ হয় শালার সিকান্দারের সাথে। শালার হাসি মুখ তাকে স্বাগত করে জিজ্ঞেস করে, গায়ে রক্ত কিসের? কুকুরের। তোর গায়ে আর কারিবা রক্ত লাগবে বল? যাই হোক, ভালো করেছিস চলে এসে। এবার ওই মেয়েটাকে দেখাবি যাকে তোর পছন্দ, বিয়ে দিয়ে দেব তোর। এতদিন ভোটের মামলা শেষ হয়েছে, কবে যাবি বল? নাম কি মেয়েটার? মিসিং আইডি। কি? ভার্সিটিতে একটা মেয়ে মিসিং, সে মিসিং আইডির মেয়েটা আমার ভালোবাসা। নাম শুনতে চাও? ভানুমতি শিকদার ভানু, পরীর মতো সুন্দরী। সে ভানু যে তোমার অবৈধ বাচ্চার গর্ভধারিণী, সেই ভানু যাকে মাত্র 15,000 টাকায় কিনেছ। শালার সিকান্দার আটকে যায়, মুখ দিয়ে কথা বেরোয় না। সুমনা সিকান্দার পেছন থেকে সব শুনে হুঙ্কার দিয়ে বলে, ওর সাথে তোর বিয়া হইব না। বেশি পছন্দ হইলে তুই খেয়ে নে। কে মানা করছে? কিছুক্ষণ পিনপতন নীরবতা। সজল ধীরে ধীরে সুমনা সিকান্দারের কাছে এগিয়ে যায়। ঠিক বলেছ মা, তোমার মতো সুশিক্ষা দানকারী মা পৃথিবীতে কোথাও নেই। খেয়ে নেব, তবে ভানুর সন্তানকে নয়, তোমার জানকে। হাজার হাজার মেয়েকে নষ্ট করেছ তোমরা। ভানু তো শুধু আমার ভালোবাসা নয়, ওর বাপ মায়েরও ভালোবাসা। আমি তোমার শিক্ষা মাথা পেতে গ্রহণ করছি মা জননী। শালার আর সজলের মধ্যে সুমনা সজলকে বেশি ভালোবাসতো, কারণ ছোট থেকে সে মা ভক্ত। তবে তার ভীষণ আফসোস সজলকে সে নিজের মন মতো গড়ে তুলতে পারেনি। কথাগুলো শেষ করেই সজল সুমনা সিকান্দারের পেটে ছুরি দিয়ে গেঁথে দেয়। চোখ দিয়ে ঝরে পড়ে অশ্রুকণা। শালার সিকান্দার ঠাই নিজ জায়গায় দাঁড়িয়ে থাকে। রক্তমাখা ভয়াবহ চেহারা নিয়ে সজল শালারের দিকে ঘুরে তাকায়। শালার সিকান্দার আগে থেকেই তার দিকে গুলি তাক করে দাঁড়িয়েছিল। সজল ঠুনকো হাসলো। তোর মতো শুয়োরের বাচ্চার ভাই পরিচয় বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে মরে যা। আচমকা একটা বিদঘুটে হৃদয় বিদারক ঘটনা ঘটলো কি জানো? একটা বুলেট গিয়ে সজল সিকান্দারের বুকের ডান পাশে ঝাঁঝরা হয়ে গেল। ডান পাশ পুড়লো গুলিতে, কিন্তু বাম পাশ পুড়লো আঘাতে। কারণ চোখ মেলে দেখলো সজল গুলিটা শালার সিকান্দার চালায়নি, চালিয়েছে কে জানো? সজল সিকান্দারের ভালোবাসা আর মেয়ের ছোট্ট ভাতিজা সাফিন সিকান্দার। কেন? শালার সিকান্দার তাকে এটাই শিখিয়েছে। হ্যাঁ, জন্ম থেকে এটাই শিখিয়েছে তাকে। হত্যা, খুন, রাহাজানি। ভানু সজলকে বলার সুযোগটুকু পায়নি। সাফিনকে বেঁধে রাখা হতো না। সে নিজে পায়ের উপর পা তুলে চেয়ারের উপর বসে থাকা সব দেখতো। সজল ছিল শিক্ষিত আর এসব থেকে দূরে, তবে কোনো খুনি খারাপই তাকে দিয়ে পদ্মার লাশ ফেলে আসানো হতো। বকাটেগিরি করতো, কিন্তু কোনোদিন কোনো নারীর দিকে বাজে নজরে দেখেনি। কোনোদিনও খুন করেনি। শালার সিকান্দারের হিসেবে অপদার্থ আর বংশের নাম ডুবানো পয়দা সে। সজলের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে।
এত বড় বিশ্বাসঘাতকতা! তবুও সজল তার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাফিন এক পা দুপা করে তার দিকে এগিয়ে যায়। সজল আটকা আটকা গলায় বলে, তুই গান চালাতে শিখে গেলি সাফি? এত বড় হয়ে গেলি কেন বাপ? বংশের যোগ্য রক্ত যে কাকা, বাপ দাদার নাম কি করে ডুবাই? একটু অনুরোধ রাখবি সাফি, ভানু আর পেটের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবি। নিজেদের মতোই পালিস, কিন্তু বাঁচিয়ে রাখবি সাফি। যেতে যেতে ওর জীবনটা ভিক্ষা চাই, প্লিজ। নিশ্চয়ই কাকা, কেন নয়? আমরা বড়লোক, কাউকে খালি হাতে ফেরাই না, নিশ্চয়ই বাঁচাবো। সজল ছটফটাতে থাকলে সাফিন তার দিকে তাক করে আবারও ট্রিগার প্রেস করে। ছোট্ট দেহ দুলে ওঠে, কিন্তু নিশানা একদম 10 on 10। তারপর আর কি সজল সিকান্দার শেষ চলে গেল। যেতে যেতে স্বামীর সিকান্দারকে এই দুনিয়ায় ফাঁসিয়ে গেল। সাফিন শালারের দিকে ঘুরে তাকালো। শালার সিকান্দার তার চেহারায় হাসি দেখে হালকা একটু কেঁপে উঠল। তাদের এসব বুঝতেই সময় লেগেছিল। 12-13 বছরের, সেখানে সাফিন মাত্র 7 বছর বয়সী। সাফিন তাকে বলে, তুমি খেতে পারছো এবার? থালাও ধুয়ে রাখবে, কিংবা কাল কিংবা পরশু 2 দিনের মধ্যে তুমি ভানুমতি শিকদারকে বিয়ে করবে। লোকজন জানবে সালার সিকান্দারের এক মহৎ লোক অসহায় নারীকে নিজের কাছে টেনে নিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? শালার সিকান্দার মাথা নেড়ে হ্যাঁ জানায়। যথারীতি তাদের বিয়ে হয়। ভানু শখের উপর শখ পেয়ে দিশেহারা হয়ে যায়। ভুবন জুড়ে মনে করে বাচ্চাটা ওবায়দুলের। শুধু সে নয়, সবাই বিশ্বাস রাখে শুধু ভানুর বাবা মা। তাতেও লাভ হয় না। সমাজের চাপে ভানুকে শালারের সাথে বিয়ে দিয়ে দেয়। দিন পর দিন যায়। জন্ম হয় স্বামীর সিকান্দারের। নিরুপমা শিকদার নাম দেয় ভিরান সিকান্দার, কিন্তু তা গ্রাহ্য হয় না। নাম বদলে স্বামীর সিকান্দার রাখে সাফিন সিকান্দার নিজে। মারধর, জবরদস্তি, এরকম করে 6টা বছর পার হয়। সাফিন যথারীতি স্বামীরকে ভড়কে দেওয়ার চেষ্টায় থাকে। ওই বয়সেই তাকে বিড়ি, সিগারেট, মদ এসবের সাথে পরিচয় করায়। স্বামীর যে ভালো মানুষ হবে সেটার আশা ভানু প্রায় ছেড়ে দেয়। কিন্তু একদিন খাটের থেকে পড়ে মাথায় ব্যথা পেলে স্বামীর তার মাথা নেড়ে দেয় আর চিন্তিত হয়ে যায়। তার মানে তার মনে মায়া নামক বস্তুটা আবেগে এখনো জীবিত আছে। তাই ভানু একদিন সিদ্ধান্ত নেয় ভিরানের ভালোর জন্য সে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। স্বামীরের হাত ধরে ছুটতে ছুটতে লাল গলির রাস্তা পেরোনোর সময় কিছু বকাটেরা তাদের ধাওয়া করে। উপায়ন্তর না দেখে কালকুঠুরিতে আশ্রয় নেয় ভানু। বোকা মেয়ে ঘুরে ফিরে সর্বনাশা কালকুঠুরিতেই আশ্রয় নেয়। বকাটেগুলোও তার পিছু নেয়। রূপ থাকা বড্ড ভয়ানক ব্যাপার। যদি ভানু রূপবতী না হতো, বকাটেগুলো এত ধাওয়া করতো না তাকে। তারাও কালকুঠুরি পর্যন্ত পৌঁছে যায়। ভানু দৌড়ে সেই সেল নাম্বার 218-তেই প্রবেশ করলো। দরজা লাগাতে পারলো না, তার আগেই বকাটেগুলো তাকে ধরে ফেললো। ভানু তাদের করুণ কণ্ঠে আকুতি করতে লাগলো তাকে ছেড়ে দিতে, কিন্তু তা হলো না। স্বামীর দৌড়ে তার মাকে বাঁচাতে গিয়ে একজন বকাটের হাত কামড়ে ধরলো। লোকটা তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। লম্বা শিকল দিয়ে বেঁধে দিল নোংরা পুরনো খাটটার সাথে। মা মা করে চিৎকার করেও লাভ হলো না। লোকগুলো মাকে অন্য সেলে নিয়ে চলে গেল। পাশের 217-তে ভানু চিৎকার করে বলল, ভয় পাই না সোনা, মা আসবো। তুই 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাক, একদম থামবি না। স্বামীর কাঁদো কাঁদো কণ্ঠে কাপা গলায় শুনতে লাগলো। ওপার থেকে ভেসে আসে ভানুর হাহাকার, চিৎকার, ভয়াবহ ভৌতিক সেই চিৎকার। চোখের সামনে ভানুর শাড়ির ব্লাউজ ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ওরা। মায়ের নগ্ন দেহ দেখে স্বামীরের চোখ জলে পুড়ে যায়। চোখ বুজে সে আরো দ্রুত গণনা শুরু করে, যাতে অতি দ্রুত 100 পর্যন্ত শেষ হয়ে যায়। 2বার 3বার 100 পর্যন্ত গোনা শেষ হয়, কিন্তু ভানু আসে না। হঠাৎ ভানুর চিৎকার থেমে যায়। লোকগুলো খিলখিল করে হাসতে থাকে, বীভৎস সেই হাসি। শুধু এইটুকু শেষ নয়, তারপর ওরা কি করেছিল জানো? মাহার হাতের লোম দাঁড়িয়ে যায়, কাঁপা কণ্ঠে বলে, আরো কিছু করেছিল? স্বামীর নজর ঘুরিয়ে ঢোক গিলে মাথা নেড়ে বলল, হ, আরও কিছু। আমার মায়ের ধর্ষণ কইরে ওরা শান্তি পায় নাই। পরের দিনও আমার মায়ের মরা লাশটারেও ওরা ছাড় দেয় নাই। আমি চেঁচালাম, বহুত জোরে জোরে গুনতে থাকলাম, 1 2 3। কতবার যে 100 পর্যন্ত গুনলাম, মায়ে আইল না। খিদায় পরাণ যায়। তাদের মধ্যে এক বখাটে 1 বোতল লাল রঙের কিছু একটা এনে দেয়। আমি ভেবেছিলাম জুস, কিন্তু না, সেটা কী ছিল জানো? আমায় নারী ছিঁড়ে জন্ম দেওয়া
মায়ের রক্ত, শুয়োরের বাচ্চা বেজন্মা কিটটা বোতলের রক্ত আমার মাথায় ঢেলে দেয়। আমার মাথা ভন ভন করে ঘোরাতে থাকে, আমি জ্ঞান হারাই। পরে উঠে দেখি সন্ধ্যা হচ্ছে। আমার তখন ভীষণ বলতে ভীষণই খিদে পায়। যাওয়ার সময় লোকটার পকেট থেকে কিছু হয়তো পড়ে গেছিল, আমি জানতাম না ওটা কী জিনিস। খিদের চোটে ওটা খুলে আমি অতি কষ্টে চিবিয়ে খেতে থাকি। স্বাদ কেমন ছিল মনে নেই, কী জিনিস তাও জানি না, শুধু খেয়ে গেছি। পেট ভরেনি, প্রচণ্ড পিপাসা পায়, প্রচণ্ড। আশেপাশে কিছুই নেই। জানো দিবা, তোমার মুখ দিয়ে হয়তো ছি বেরোবে, ঘেন্না চলে আসবে, কিন্তু আমার কোনো উপায় ছিল না। যে রক্তের বোতলটা পড়েছিল ওটাই করে আমি নিজের পিপাসা মেটাতে নিজের প্রস্রাব ব্যবহার করেছি, তাতেও কষ্ট নিবারণ হয়নি। আমার কোডিনে অ্যালার্জি। লোকটার ফেলে যাওয়া ড্রাগসে কিছু মাত্রায় কোডিনও ছিল, যার দরুন কিছু সময়ের মধ্যেই আমার অ্যালার্জি ধরে যায়। গলাকাটা মুরগির মতো ছটফটাতে থাকি। আমি সৃষ্টিকর্তাকে ডাকতে জানি না, কেউ শেখায়নি, তাই ডাকিও না। চিৎকার করে মাকে ডাকি, বেঈমানের বাচ্চা জবাব নেয় না। আমাকে একা ফেলে নিশ্চিন্তে ওপারে চলে যায়। আমি 4 দিন ওভাবেই পড়ে থাকি। মৃত্যু যখন সন্নিকটে তখন সেদিন চোখে চোখে দেখি 2-4 জন ছেলে এসেছে। আলো ভেদ করে তারা আমার সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন, যার নাম হাশেম হালদার, সে দৌড়ে গিয়ে আমাকে টেনে তোলে। কাশেমের বাপ হাশেম হালদার। চোখে মুখে পানির ছিটা মারে। স্পষ্ট হয় নজর। সামনে 3 যুবক, কিশোর ছেলে, রাগিব দেওয়ান, শাফিন সিকান্দার আর সিয়াম সিকান্দার। শাফিন সিকান্দার আমার দিকে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে বলে, দেখেছিস, ভালো মানুষকে এইভাবেই ঠাপ খেতে হয়। এসেছিস ভিরান হয়ে, তবে ফিরতে হবে স্বামীর হয়ে। মরতে হলেও তোকে আমার অনুমতি নিতে হবে, বল রাজি কিনা। আমি নিজের ছোট্ট হাতটা বাড়িয়ে দিলাম। 13-14 বছরের শাফিন সিকান্দার তখন আমায় কোলে তুলে এই সিকান্দার বাড়ি ফেরত নিয়ে এলো। তারপর ধীরে ধীরে আমি এখান পর্যন্ত চলে আসলাম টাকার হাত ধরে ধরে। সেই বোম ব্লাস্ট হওয়া গোরস্থানের কথা মনে আছে? সেখানেই শায়িত ছিল নিজের জীবন দিয়ে আমায় এই দরিয়ায় ফাঁসিয়ে যাওয়া 2 বেঈমান, সজল আর তার ভানুমতি। সেই বোম কে মেরেছিল জানো? আমি। কারণ ওখানে যে তিহানের ড্রাগসের ঘাঁটি ছিল তা পুলিশ মাহবুব প্রায় ধরে ফেলেছিল। ধরলে শাফিন সিকান্দারও ফাঁসত, তাই সেই বোমা হামলা। বদলে 10 লাখ টাকা পেয়েছি। পিওর ইনকাম বলো। মাহা একদৃষ্টিতে স্বামীরের দিকে তাকিয়ে আছে। আচমকা হঠাৎ বাজ পড়ার মতো গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা দিয়ে বলল, ওই কালকুঠুরি কি এতই ভয়ানক? স্বামীরের ভেতরটা কেমন চিনন করে উঠল। ঠান্ডা কণ্ঠে বলে, ভীষণ ভয়ানক। সামির শিকদার, হুম সুযোগ পেলে ভালো হবেন? পালাবেন এসব ছেড়ে? হুম না, তাছাড়া শাফিন সিকান্দার অনুমতি দেবে না। বাইদা রাস্তা। কী ব্যাপার বলো তো দিবা? তুমি কি আমার কষ্ট ভরা মারা খাওয়া অতীতবাণী শুনে দয়ার সাগরে ভেসে যাচ্ছ? সামথিং সামথিং। মাহা নিশ্চুপ হয়ে থাকে। গলা ছেড়ে লাগলে স্বামীর তার মাথা টেনে নিজের কাছে টেনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে একটু হেসে ওঠে। মনে মনে বলে, ইস, এই সময়টা যদি না যেত। আমার কেন মন চাইছে এভাবে বসে থেকে এক জনম পাড়ি দিতে। বাঙ্গি মারার সময় কেন বহমান। পেছন থেকে একটা ছায়া সরে যায়। মাহা স্বামীরের এমন মুহূর্তে দাঁত কেলিয়ে হাসতে দেখে ভীষণ মেজাজ খারাপ হয়। সে উঠে সেখান থেকে চলে যায়। রাত ঢলেছে নিচু ধারায়। ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। বিদ্যুৎ নেই বেশ খানিকক্ষণ। মাহা রাতের নামাজ শেষে মাত্র উঠে দাঁড়িয়েছে। আবারও মাথা ঘুরে বমি চলে আসে। দৌড়ে গিয়ে বমি করে ফেলে। স্বামীর বসে বসে ছবি আঁকছিল, সেও হতবাক হয়ে যায়। মাহা ফেরত আসলে 2 হাতে গাল আঁকড়ে বলে, কি হয়েছে তোমার? এই দিবা, 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 শুনতে পাচ্ছ না? গলা ছেড়ে ডাকছি। কি সমস্যা? তেমন কিছু না, মাথাটা ঘুরছে। সত্যি বলো, ডক্টরের ওষুধে কাজ হয়নি? না, এমনি মাথাটা একটু ঘুরে উঠেছে। এখন ঠিক আছো?
হ্যাঁ, সরে দাঁড়ান, গন্ধ আসছে আপনার গা দিয়ে। জামা বদলে আসবো একটা শর্তে। কিসের শর্ত ফের? এই শাড়িটা পরো। সেদিন তো ভালো করে দেখতেই পারিনি শাড়িটা স্যুট করেছে কিনা। পরো, তেরামি করো না। আবারও সবুজ শাড়ি? সমস্যা কোথায়? আমি শাড়ি পরতে পারি না। আমি জানি, আমি সাহায্য করব। অত স্টাইল করতে বলছি না, যেভাবে সেভাবে পড়লেই হলো। পারবো না, ঘুম ধরেছে। তেরামি করো না। স্বামীর নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। ইচ্ছে করে দেরি করে বের হয়। মাথা মুছতে মুছতে আয়নার দিকে চেয়ে রয়। টেনে টুনে মোটামুটি করে শাড়িটা পরেছে মাহা। স্বামীর তোয়ালিটা ফেলে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। গলার সোনার চেনটা খুলে দেয়। চুলের হাত খোপা ছেড়ে দেয়। হাত দুটো টেনে মোটা মোটা দুটো রুলি বালা পরিয়ে দেয়। মাহা তেমন একটা বাধা দেয় না। স্বামীর তাকে টেনে নিয়ে বারান্দায় দাঁড়ায়। এভাবেই দাঁড়িয়ে থাকো, আমি ছবি তুলবো। কেন? কেন আবার? মন চাইছে, দাঁড়াও। কথাগুলো বলেই স্বামীর নিজের ফোন বের করে নানান অ্যাঙ্গেল থেকে ছবি তুলল। মাহার বিরক্তি লাগলেও প্রকাশ করছিল না। স্বামীর বুঝেও না বোঝার ভান করছিল। সে শুধু এদিকে ঘোরো ওদিকে ফেরো বলে বলে তার ছবি তুলছিল। হয়েছে, শেষ করুন। শরীর খারাপ লাগছে, ঘুমাবো। জি। আচ্ছা যাও। স্বামীর বারান্দাতেই দাঁড়িয়ে গ্যালারি ওপেন করে নিজেই অবাক হলো। ইতিমধ্যেই 738টা ছবি তুলে ফেলেছে। অবাক কাণ্ড, মাহাও এতক্ষণ কিছুই বলেনি, চুপচাপ স্বামীর কথা শুনেছে। প্রথমে ভাবলো বেছে বেছে ডিলিট করবে, কিন্তু রাত 2:30টা পর্যন্ত ঘুরেও সে কোনো ছবি খুঁজে পেল না যেটা ডিলিট করতে মন চায়। তারপর ধীরে ধীরে ভেতরে গিয়ে ঘুমন্ত মাহার পাশে শুয়ে পড়ল। তার চেহারার দিকে তাকিয়ে গাল টেনে নিঃশব্দে হাসলো হি হি করে। চুল টুল এলোমেলো হয়ে অদ্ভুত দেখা যাচ্ছে তাকে। স্বামীরও চুপচাপ ঘুমিয়ে গেল। পরের দিন ভোরবেলা ইনায়া আর শিভান ওপর থেকে নামছে। ইনায়া শিভানকে বলে, চল একটা খেলা খেলি। মাহা যখন এদিকে দিয়ে যাবে আমরা ভাও করে সারপ্রাইজ দিব। না ইনু, সারপ্রাইজের বদলে কাকি সুন্দরী যদি ভয় পেয়ে যায় তাহলে? আর সিঁড়ি থেকে পড়েও যেতে পারে, কাকা জানলে মেরে দেবে। চলো এখান থেকে। ইনায়া বড্ড হতাশ হয়। এই শিভান দেখতে বলদ কিন্তু ভীষণ স্মার্ট। ব্রেকফাস্ট শেষে সে সোজা ক্লাবের দিকে চলে যায়। স্বামীরের আসতে এখনো দেরি হবে, হয়তো ঘুম থেকে ওঠেইনি এখনো। উদ্দেশ্য মতো প্রথমেই তার দেখা হয় সোমার সাথে। সোমাকে সবটা বললে সোমা বলে, রাগিবকে এই বিষয়ে জ্বালানোর কি প্রয়োজন? আমি আর তুমি মিলেই সামলে নিব। কি করতে হবে আমি বলছি। সোমার বলা পুরো প্ল্যানটা ইনায়া বড্ড মন দিয়ে শোনে। তারপর তার লোমকূপ ছাড়িয়ে যায়। ঢোক গিলে বলে, কিন্তু আপু, এতে তো বাচ্চাটার ক্ষতি হবে। হোক, সমস্যা নাই তো। ওটা তো শুধু সামিরের বাচ্চা নয়, ওতে মাহার অংশ রয়েছে। ভুলে কি করে গেল? মাহা না থাকবে না বাচ্চা থাকবে, দুজনার কোনো কানেকশন। ঠিক আছে, তবুও একবার রাগিব ভাইকে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হতো। বড্ড রিস্কি ব্যাপার। কোনো দরকার নেই তো, ও মানেই করবে। কারণ সামির যদি জেনে যায়। জানবে না বলছো? বলেছি। ঠিক আছে। শিয়াম বাড়িতে ঢুকেই নুসরাতের হাত ধরে হই হই করে শুরু করে দেয়। দীর্ঘ চেষ্টার পরে তার ভিসা ইস্যু হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে তারা মালয়েশিয়ায় রওনা করবে। এতদিনের ঝামেলা ছিল নুসরাতের পাসপোর্ট নিয়ে, এখন সব সমস্যা সমাধান হয়ে গেছে। খবরটাতে সবাই খুশি হলেও শিভানের মনটা ভারাক্রান্ত হয়ে যায়। একজন একজন করে মনে হয় এভাবেই বাড়ি ফাঁকা হয়ে যাবে। স্বামীরের কোনো প্রতিক্রিয়া নেই। গলা উঁচিয়ে নুসরাতকে বলে, এই বাল চুপ করেন তো, সকাল সকাল বাঙ্গি মারা চেঁচামেচি লাগাইছে। এটা সকাল নয়, দুপুর 12টা। ওই হইল, চাঙ্গে যাবেন ভালো কথা, ভ্যাবানির কি আছে? তুমি বুঝবে না চেঁচানোর কি আছে। বসে বসে তোমার বাঙ্গির জুস খেলো। স্বামীর চোখ মুখ বেঁকিয়ে বসে থাকে। কাশিমের কল এলে বেরিয়ে যায়। কাশিম তার উজ্জ্বল চেহারা দেখে বলে, ভাই কি আগেই টাল্লি খাইছেন গা? হেড শালা, ছুই নাই। তাইলে কোডিন গিলছেন? না, কেন বলতো? তাহলে মেকআপ করেছেন? গালটি এমন লাল লাল হয়ে আছে কেন? এমনি। বুঝছি, প্রেমের রং ধরেছে। ঘরের পরীর মতো বউ রাইখা আবার কার প্রেমে পড়েছেন? স্বামীরের মেজাজ এবার খানিকটা চটে গেল।
চেহারার রং বদলে বলল, চল ডিউটি চল। এই কাম করতে আর ভাল লাগে না ভাই। টাকাগুলা বুকচার মধ্যে ভরতে তো হেভি লাগে। তা তো ঠিক কইছেন ভাই। চল। দরজা ভিড়িয়ে দিয়ে সাফিন একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসলো। রাহা তার পিছে দাঁড়িয়ে, শালার সিকান্দার সামনে বসে। শালার সিকান্দার চোখের চশমা এঁটে সাফিনের দিকে তাকালো। সাফিন মাথা নাড়ায়। সামনে জাতীয় নির্বাচন, সামিরের সাথে আলাদা কথা বলা দরকার। হ্যাঁ, এত তারা কিসের? উপরমহল হুকুম দিক, তারপর না হয় বিস্ফোরণ ঘটানো যাবে। উফ, কোনো প্রকার আর গ্যাঞ্জাম চলবে না। নেক্সট টার্গেট তামিম খন্দকার। গোলমাল নট অ্যালাউ। একদম স্মুথ ভাবে তাকে ধাক্কা মেরে দিতে হবে, তারপর এমপির কুর্সি আমার। তাহলে স্বামীর কি দরকার? দরকার আছে, শুধু তাকেই নয়, এক এক করে আরো অনেককে সরাতে হবে, সে হোক পাপি বা নিরীহ। কেন? মুভি ট্রেলার দিকে এলাম ছাদে, পানি আগুনকে জড়িয়ে ধরেছে। আগুন নিভে যাওয়ার আগেই সব পুড়িয়ে ছাই বানাতে হবে। বুঝলাম না। সামিরের বিশাল বড় পিছুটান সৃষ্টি হয়েছে। ওই ছুরি, ওকে সালাম দিয়ে দেব। সজল মরেছিল কারণ তার ভেতরে ছোট্ট সাফিন সিকান্দারের জন্য অঢেল ভালোবাসা ছিল, কিন্তু সামির সিকান্দারের তা নেই। কিভাবে জানো? কারণ আমি নিজে হাতে সেই মাটির পাত্রের গঠন করেছি। সুতরাং আমি তার শেপ আমারই সবচেয়ে ভালো জানা। পয়দা তোমার, কিন্তু রক্ত কিন্তু এখান থেকে শুরু নয়। ভুলে যেও না, তোমার দাদারা সব রাজপ্রসাদের জনদরদি রাজা। আমরা তো ডাকাত। একদম। তবে এখন উপায় আর করণীয়? এক ঢিলে দুটো পাখি, একটাকেই উড়িয়ে দিতে হবে আর অপরটাকে মারতে হবে। কিভাবে? ব্যাঙের পিছে সাপ ছেড়ে দাও, সাপকে বাজ তুলে নিয়ে যাবে। বুঝে গেছি, কিন্তু সে আমরা আগে পার হোক, ঝামেলা শেষ হোক। রাহা চুপচাপ দাঁড়িয়ে রইল। অর্থাৎ কাল যে ছায়া সরে গেছিল সেটা ছিল সাফিন সিকান্দার ইনায়া মাহার সাথে আবার অস্বাভাবিক আচরণ করছে। হুট করে রেগে গেছিল, হুট করে আজ আবার আগের মতো হয়ে গেছে। মাহা সেটা বেশ খেয়াল করেছে, আর সে এটাও জানতে পেরেছে মাহার রিপোর্ট কার্ড ইনায়া সরিয়েছে। খুব বেশি জানার কিছু নেই, তবে মাহা নিজে প্রেগন্যান্সি শিওর করতে পেরেছে। মাহা খুব চিন্তায় পড়ে যায়। সবাই এখন বাচ্চাটার পেছনে উঠে পড়ে লাগবে, কি করা যায়? স্বামীর সিকান্দারকে বলে দেব? বেলা করায়। মাহার পরীক্ষা আজ মাত্র শেষ হয়েছে, আজ স্বামীরের কোনো দিশা নেই। মাহার মেজাজ খারাপ হয়ে যায়। শিওর সে আবারও কোনো কুকীর্তি করতে গেছে, হয়তো ড্রাগ ডিলেই গেছে। এসব কি কোনোভাবে আটকানো যায় না? রিক্সাওয়ালা বলে, রিক্সা খারাপ হয়ে গেছে ভাবিজান, সামনে যেতে পারবে না, অন্য রিক্সা ধরেন। মাহা রিক্সা থেকে নেমে যায়। উল্টে ঘুরে দাঁড়াতেই ওপাশ থেকে দৌড়ে আসা এক মেয়ের সাথে ধাক্কা লাগতে লাগতে আটকে যায়। ভারী সুস্থি রূপ তার, বকবকা ফর্সা মেয়েটা। মেয়েটা তাকে দেখে মিষ্টি হেসে বলল, আপনি স্বামীর সিকান্দারের বউ না? মাহা কিছুক্ষণ চুপ করে থাকে। কি আজব ব্যাপার, যেই দেখে সেই বলে স্বামীর সিকান্দারের বউ না। মাহার খুব বিরক্ত লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে, তাই তেমন কিছু মনে হয় না। গুনে গুনে 10টা মাস পেরিয়ে গেছে সেই দুর্ঘটনার আজও বুকটা কেঁপে ওঠে। কিভাবে মানুষজন তাকে অপমান করেছিল। স্বামীর সিকান্দারের প্রতি ঘৃণার মাত্রা যখন কমতে শুরু করে, তখনই দুইটা কাণ্ড ঘটে। এক, স্বামীর আবারও কোনো পাপ কাজে বেরিয়ে যায়, না হলে দুই, মাহার সেই দিনকার ঘটনা মনে পড়ে। মেয়েটা হাত নাড়িয়ে বলল, আপু, আপনি কিভাবে চেনেন? বর্ণনার রাতে চিনি। শুনেছিলাম তার বইয়ের চোখজোড়া নাকি ভারী সুন্দর, উপর থেকে নিচ পর্যন্ত চোখ বাঁধে সব কালো পোশাকে ঢাকা থাকে। আপনিও ঠিক তেমনই। কালো পোশাক তো আরো অনেকেই পরে। পরে, কিন্তু এই গলিতে কেউ পরে না। মাহা খেয়াল করে সে যেখানে দাঁড়িয়ে আছে হাতের ডান পাশে লাল গলির রাস্তা। কি মনে হয়? মাহা বলে, তোমাদের বাইরে আসার অনুমতি আছে? হ্যাঁ। তাহলে তোমরা পালাও না কেন? কারণ আছে, আপনার মতো পদ্মা করার বড্ড শখ ছিল আমার। করো না কেন? মেয়েটা কেমন একটা তুচ্ছ হাসি দিয়ে বলল, বেশ্যার আবার পর্দা? মাহা তার কথা বুঝে মনে মনে বড্ড ব্যথিত সে।
মাহা 2 সেকেন্ড কিছু ভেবে বলে, আমি তোমাদের কুঠিরির মেয়েদের সাথে দেখা করতে চাই, আমায় তোমার সঙ্গে নিয়ে চলো। না না আপু, আপনি এই অন্ধকার কুঠরিতে যাবেন না, তার অভিশাপ খুব খারাপ। আমি সৃষ্টিকর্তায় বিশ্বাসী, আমার কিছু হবে না, চলো। কিন্তু স্বামীর সিকান্দার সেটা মোটেও পছন্দ করবে না। আমার ব্যাপার, শুনেছি সোমবার তোমাদের ছুটি থাকে, আজ তো সোমবার, চলো। মেয়েটা আর কোনো কথা বলে না। মাহা আগে আগে হাঁটতে থাকে। তারপর মেয়েটাও তার তালে তাল মেলায়। যেতে যেতে পথে জানা যায় মেয়েটার নাম লামু। তার বাড়ির সুদূর বরিশালে। বাবা মা কেউ নেই। চাচার কাছে তাকে পালা বোঝা হয়ে যাচ্ছিল। চাচি সহ্য করতে পারতো না। চাচির ভাই সালার সিকান্দারের পরিচিত, যেহেতু তখন একদম যুবতী ছিল। মেলা দেখাতে নেওয়ার নাম করে চাচি তার ভাইয়ের মাধ্যমে 50,000 টাকার বিনিময়ে তাকে এই কালকুঠুরিতে বেচে দিয়েছিল। এবং তার প্রথম জম ছিল সাফিন সিকান্দার। মাহার চোখ মুখ গলিয়ে ওঠে ঘৃণায়। টুকটুক করে হাঁটতে হাঁটতে তারা কালকুঠুরি পেরিয়ে কালকুঠুরি 2-এ পৌঁছে যায়। সেখানকার ছোট বড় সকলে তাদের অদ্ভুত নজরে দেখতে থাকে। দৌড়ে আসে রামিসা মেয়েটা। সে কি গো, তুমি আবার এসেছো? পর্দার ওতে ঢাকা মাহার চোখ দুটোর দিকে তাকিয়ে কয়েকজন হাসাহাসি করছে। তারা ভেবেছে মাহা নতুন শিকার। তখন লামু মেয়েটা গলা উঁচিয়ে বলল, হাসাহাসি বন্ধ করো সবাই, এ কোনো সাধারণ মানুষ না, এ হলো স্বামীর সিকান্দারের বউ। কথাটা বলতেই জনতা তাদের ঘিরে ধরে যেন কোনো সেলিব্রিটি। মাহার ফোন বাজে। নুসরাত ফোন করেছে। মাহা এখনো বাড়ি ফেরেনি তাই। মাহা জবাব দেয় তার ফিরতে দেরি হবে। নুসরাত উল্টে কোনো জবাব চায় না। মাহাকে ঘিরে সবাই তাকে আপাতমস্তক দেখতে থাকে। একদম কালো রঙের কাপড়ে মোড়ানো ছোট্ট দুটি চোখ, বাকি নেই হাত দুটো। মাহা জিজ্ঞেস করে, আপনারা এখানে আমার ছোট বড় সবাই আছে, আপনাদের সবার উদ্দেশ্যে আমার প্রশ্ন সুযোগ পেয়েও পালান না কেন? লামু মাথার ঘোমটা ফেলে লম্বা বেনি দুলিয়ে সামনে দাঁড়িয়ে জবাব দেয়, কোথায় কোথায় পালাবো ম্যাজিস্ট্রেট সাহেবা? আপনাকে আমরা চিনি, সব জানি, খবরাখবরও জানি, কিন্তু আপনি আমাদের চেনেন? হ্যাঁ চেনেন, এক পরিচয়ে। এরা সবাই কালকুঠুরির পতিতা। বাইরেও আমাদের একই পরিচয়, এরা কালকুঠুরির মেয়ে, এক একজন বেশ্যা। তারা কি মানুষ নয়? না ম্যাজিস্ট্রেট সাহেবা, তারা মানুষ নয়, তারা চরিত্রহীন, তারা বেশ্যা, তাদের মানুষ বলা যায় না। দেখতে পাচ্ছেন আমাদের? আমরা সবাই কিন্তু জোর করে ধরে আনা নই। ওদিকে দেখুন। ইশারা করতেই নারীরা সরে গেলে একদল শিশু কন্যা দেখা দেয়। কে অদ্ভুত তাদের মুখশ্রী, মায়াপুরী এক একজন। লামুর বয়স মাহা থেকে সামান্য একটু কম, হয়তো 3-4 মাসের। সে বাচ্চাগুলোর দিকে ইশারা করে বলে, দেখুন, এরা পয়দা দিশি মেয়ে। সর্বোচ্চ 14 কি 15 বছর বয়স পর্যন্ত এরা এদের সতীত্ব ধরে রাখতে পারে। এদের কোনো বাবা হয় না, এদের কোনো বংশ পরিচয় হয় না। জিজ্ঞেস করুন এখানে কোনো পুত্র নেই কেন, শুধু কন্যা শিশু কেন? কারণ পুত্র শিশুদের মানুষ কেনে। নারীর দাম এ সমাজে এতই নীচ যে তাদেরকে মাগনা দিলেও কেউ নিতে চায় না। কতগুলো মেয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে অপরিপক্ক বয়সে গর্ভধারণের জন্য। এদের মধ্যে অনেকে অনাথ, কিন্তু তাদের রেখে দেওয়া হয়েছে কারণ তারা চাঁদের মতো ঝকঝকে রূপ নিয়ে দুনিয়ায় এসেছে। আর যারা কালো বা শ্যামলা, তাদের ঠাঁই হয়েছে কোথায় জানেন? কালকুঠুরির মুত ডোবাতে, যে ডোবাতে ওই বাচ্চাগুলোকে জীবিত ফেলে আসা হয়, যে ডোবাতে ভয়াবহ আসামিদের স্থান হয়, সেই ডোবাতে নিষ্পাপ ফুলের পাপড়িগুলোও ঠাঁই পায়। মাহার অন্তরাত্মা কেঁপে ওঠে। যতটা ভয়ানক সে ভেবেছিল তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে ভয়াবহ আর নৃশংস সিকান্দাররা। লামু বলে, আরেকটা প্রশ্ন আপনি করবেন জানি, ঠিকানা? বয়স্করা কোথায় যায়? হ্যাঁ এটাই, বয়স্করা। আমরা বয়স্ক হওয়ার অধিকার রাখি না। মৃত্যুর চেয়ে বড় সত্যি কিছু নেই, তবে কার মৃত্যু কবে হবে কেউ জানে না, তাই না ম্যাজিস্ট্রেট সাহেবা? আমরা জানি, আমাদের মৃত্যু দিবস আমরা জানি। আমাদের মৃত্যু হবে ঠিক যার 40তম
জন্মদিনের রাতে। সেদিন সোমবার রবিবার কিচ্ছু গ্রাহ্য করা হবে না, পূর্ণিমা অমাবস্যা কিচ্ছু মান্য করা হবে না। সেদিনই হবে আমাদের মৃত্যু দিবস। মাহা থমকে যায়। মানে এরা শুধু 40 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারবে?